সবাইকে নমস্কার জানিয়ে আমার আজকের ভিডিও আমি শুরু করছি ডাল লেকের সানসেটের ভিউ দেখিয়ে। গত যে ভিডিও আমার ছিল সেটাই আমি বৈষ্ণোদেবী দর্শন সম্পর্কে ডিটেলস দিয়েছিলাম তোমাদেরকে। আমরা 9 তারিখে ছিলাম বৈষ্ণোদেবীতে, 10 তারিখ মর্নিংয়ে আমরা কাটরা থেকে রওনা দিই শ্রীনগরের উদ্দেশ্যে। কাটরা থেকে শ্রীনগর যাওয়ার জন্য আমরা গাড়ি ভাড়া করেছিলাম, আমাদের টোটাল ট্যুরের জন্যই আমরা গাড়ি ভাড়া করেছিলাম। এবং এই গাড়ি ছাড়াও কাটরা থেকে শ্রীনগর পৌঁছানো যায় সেটার ডিটেলসও থাকছে আমার এই ভিডিওতে, এবং আমাদের গাড়িতে কত খরচ নিয়েছিল সেটাও কিন্তু ডিটেলসে বলবো আমি এই ভিডিওতে। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা অবশ্যই একে শেয়ার করে দিও। চলো আজকের গল্প শুরু করা যাক। সকাল 8টার সময় আমরা আমাদের কাটরার হোটেল কাটরা গ্র্যান্ড থেকে রওনা দিই শ্রীনগরের উদ্দেশ্যে। 8টায় সকাল সকাল বেরিয়ে পড়ার কারণটা ছিল যে বেশি দেরি হলে শ্রীনগরের রাস্তা যাওয়ার পথে জ্যাম হয়, এটা আমরা শুনে এসেছিলাম। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব শ্রীনগরে পৌঁছে যেতে পারি সেই জন্য আমরা খুব দ্রুতই রওনা দিয়ে দিয়েছিলাম। কারণ গুগল বলছিল যেতে সময় লাগবে 6 ঘন্টা, কিন্তু জ্যাম পড়ে গেলে সেটা 8 থেকে 9 ঘন্টাও হতে পারে। সেই জন্য আমরা সকালই কাটরা থেকে রওনা দিয়ে দিই। এই কাটরা থেকে শ্রীনগর বা পুরো শ্রীনগর কাশ্মীর ট্যুরের জন্য 10 তারিখ থেকে 18 তারিখে এই গাড়িটা আমাকে নামিয়ে দেবে উধমপুর স্টেশনে। এই 8 দিনের জন্য সোনমার্গ, পেহেলগাম, দুধপাত্রি এবং কার্গিল সহ টোটাল ট্যুর, যা আমার ট্যুর পরপর ভিডিওতে আসবে তোমরা দেখতে পাবে। এর জন্য এই আমরা যাচ্ছি যে তোমার গাড়ি, এই গাড়ি নিয়েছিল আমাদের কাছ থেকে 33,000 টাকা। এই গাড়িটা আমরা বুক করেছিলাম মা ক্যাব, কাটরার মা ক্যাব থেকে। এই গাড়ি যেহেতু আরবান ক্রুজার গাড়ি নিয়েছিলাম, আমরা কার্গিল যাব জজিলা হয়ে, সেই জন্য একটু হার্ডি গাড়ি নেওয়ার চেষ্টা করেছিলাম। যদি এটা সুইফট ডিজায়ার হতো তাহলে কিন্তু আরও কম টাকায় 27,000-এর মধ্যে হয়ে যেত। যাই হোক, আমরা কাটরা ছেড়ে, যেটা হাইওয়ে NH-44 কন্যাকুমারী থেকে শ্রীনগর, সেই হাইওয়ের ওপর চলে এসেছিলাম। রাস্তা খুবই ভালো ছিল এবং তোমরা দেখতেই পাচ্ছ হাইওয়েটা কতটা ভালো। সেই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছিলাম শ্রীনগরের দিকে। আমাদের প্রথম যে স্টপটা পড়বে সেটা হচ্ছে উধমপুর। আমরা যেহেতু খুব সকাল বেরিয়েছিলাম হোটেল থেকে, তাই ব্রেকফাস্ট করে আসতে পারিনি। আমরা উধমপুরেই প্রথম হলটা নিই এবং এখান থেকেই ব্রেকফাস্ট করে নিই। এখান থেকে আমরা একটা দোকান থেকে আলু পরোটা এবং চা খেয়ে নিয়ে আবার রওনা দিয়ে দিয়েছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। আমার এই ভিডিওতে থাকবে পুরো রাস্তার জার্নি, এবং এছাড়া তুমি গাড়ি ছাড়া কিভাবে আসতে পারো সেটাও কিন্তু এই ডিটেলস থাকবে এই ভিডিওতে। দেখো, এই যে উধমপুর স্টেশন দেখা যাচ্ছে, এই রাস্তার ওপাশেই আমাদের ড্রাইভার আমাদের বলছিলেন এইখান থেকেই পুরো উধমপুর সিটিটা কিন্তু বেশ বড়। আমরা এই রাস্তা ধরেই চলছিলাম। আমাদের উধমপুর থেকে শ্রীনগরে যাওয়ার মুখে আমাদের যে প্রথম যে বিগ একটা টানেল পড়বে, সেই টানেলটা আপাতত ভারতবর্ষের বৃহত্তম টানেল, শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, 9.28 কিলোমিটার। সেই টানেলটা আমরা কিন্তু ক্রস করব। এবং আমরা দেখো সেই টানেলের যে মুখ সেইখানে প্রায় পৌঁছে গেছি। এই টানেলটা ক্রস করে আমরা আবার পরের রাস্তায় যাব। আগে কিন্তু এই টানেলটা তৈরি হয়েছে, তোমার কমপ্লিট হয়েছে 2017 সালে। তার আগে কিন্তু আরও 50 কিলোমিটার রাস্তা এক্সট্রা যেতে হতো পাটনি টপের ওপর দিয়ে তোমার শ্রীনগরে যাওয়ার জন্য। কিন্তু এখন এই টানেল হওয়ার জন্য রাস্তা অনেকটাই সংক্ষিপ্ত হচ্ছে এবং রাস্তার বিভিন্ন জায়গায় অনেক টানেল তৈরি হচ্ছে, যার জন্য রাস্তা আরও সহজে এবং জ্যাম না থেকে আমরা সহজেই পৌঁছে যাব শ্রীনগর, সেইভাবেই কিন্তু রাস্তা চলেছে। এবং উধমপুর থেকে ট্রেন লাইন কানেক্টেড যে হচ্ছে সেই কাজও চলছে, সেটাও কিন্তু আমরা ওই রাস্তায় যাওয়ার পথে কিন্তু দেখতে পেলাম। এই দেখো, আমরা চলেছি টানেলের ভেতরে, এবার ঢুকবো শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই টানেলটা দিয়ে আমরা এবার প্রবেশ করছি। তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো এবং টানেলের ভেতরে কীরকম দৃশ্য সেটাও কিন্তু দেখতে থাকো।
টানেলের ভেতরটা কিন্তু সম্পূর্ণ সিসিটিভি আন্ডারেই রয়েছে পুরো জায়গায়, এবং এখানের গতিবেগও সম্পূর্ণ স্ট্রিক্ট। তার বাইরে কিন্তু এখানে গতিবেগ চালনা করা যাবে না। এবং টানেল থেকে কোনো কারণে যদি টানেলের প্রবেশপথে কোনো অসুবিধা হয়, বাইরে বেরিয়ে যাওয়ার জন্য এমার্জেন্সি ডোরও রয়েছে। সমস্ত জায়গায় কিন্তু এমার্জেন্সি ডোর রয়েছে, সেখান থেকে কিন্তু বেরিয়ে যাওয়া যাবে। লং টানেল আমরা ক্রস করে যাচ্ছিলাম এবং খুব ভালো লাগছিল। এবং পুরো রাস্তাতেই আমরা অনেকগুলো টানেল ক্রস করেছিলাম, ছোট বড়। তার মধ্যে সবচেয়ে বড় টানেল তো এটা ছিল, এবং নেক্সট আরেকটা টানেল আসবে বানিহাল টানেল, সেটাও তোমাদের আমি দেখাবো। সেই টানেলটাও কিন্তু অনেকটাই বড়। আমরা আস্তে আস্তে টানেল থেকে বেরিয়ে চলে এলাম। আমরা তো গাড়িতে গেছি শ্রীনগর, তোমরা যদি গাড়িতে না আসতে চাও তাহলে কিভাবে শ্রীনগর আসবে সেটাও একটু তোমাদের জানিয়ে দিই। তোমরা প্রথমে কাটরা থেকে উধমপুর আসবে ট্রেনে করে। কাটরা থেকে উধমপুরের ডিস্টেন্স কিন্তু অনেকটাই। সেটুকু ট্রেনে আসার পর তোমাদের উধমপুর থেকে চলে যেতে হবে নতুন যে স্টেশন তৈরি হয়েছে, এখনও কমপ্লিট হয়নি, রামবান পর্যন্ত কিন্তু তোমাদের গাড়িতে বা শেয়ার গাড়ি আছে, এখান থেকে শেয়ার গাড়িতে 500 টাকা, বা এমনি যদি তুমি গাড়ি ধরো 1500 থেকে 2000 টাকার মধ্যে দেয়। শেয়ার গাড়িতে তোমাকে রামবান স্টেশন যেতে হবে। সেই রামবান থেকে তুমি ট্রেন পাবে বানিহাল যাওয়ার জন্য, এবং বানিহাল থেকে তুমি চলে যাবে শ্রীনগর। বানিহাল থেকে শ্রীনগর যাওয়ার জন্য একটা ভিস্তা ডোম আছে, সেটায় গেলে যে রাস্তার যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নৈসর্গিক দৃশ্য, সেটা কিন্তু ভালোই পর্যবেক্ষণ করা যায়। এখন যদিও অক্টোবর মাস, কোথাও বরফ নেই, কিন্তু ওই ট্রেন ধরে গেলে অন্য সময় মানে ডিসেম্বর থেকে তোমরা কিন্তু ওই রাস্তায় প্রচুর বরফ দেখতে পাবে। আমরা রাস্তা ধরে এগোচ্ছিলাম এবং চারপাশের যে সুন্দর দৃশ্য সেটা আমাদের একদম আশ্চর্যান্বিত করে দিচ্ছিল। আমরা হারিয়ে যাচ্ছিলাম প্রাকৃতিক শোভা দেখতে দেখতে, এবং রাস্তায় কোনো সময় আমার মনে হয়নি যে আমি পাহাড়ের ওপরে আছি। এতই ভালো রাস্তা, এবং পুরোটাই যেহেতু ভ্যালি, কোনোভাবেই আমার কখনো মনে হয়নি যে আমি পাহাড় দিয়ে যাচ্ছি। বা হিল সিকনেস যাদের রয়েছে তাদের জন্য কাশ্মীর একেবারেই স্বর্গ। কোনো রকম তোমাদের সেরকম সমস্যাই হবে না শ্রীনগর পর্যন্ত যেতে, একদম সমান রাস্তায়। এবং এই রাস্তার চারপাশ দিয়ে বিশেষ করে সঙ্গলদান আসার খানিকক্ষণ আগে থেকে আমরা ঝিলাম নদীকে সঙ্গে পাচ্ছিলাম। ঝিলাম তোমরা জানো যে ভেরনাথ থেকে বেরিয়ে এসছে, সেই ঝিলামকে কিন্তু আমরা এই রাস্তার পাশে দেখতে দেখতে যাচ্ছিলাম। এবং বিভিন্ন জায়গায় রাস্তা দেখছিলাম বাধাই করে দেওয়া হয়েছে যাতে ধসটা না নামে। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখন তৈরি হচ্ছে রেল লাইন, যেটা উধমপুর থেকে তৈরি হচ্ছে রামবান পর্যন্ত। এইটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তোমরা সবাই এতদিনে জেনে গেছো যে বন্দে ভারত চালু হতে চলেছে দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত। এটা কিন্তু সেই লাইনেরই কাজ চলছে। এই লাইনের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলেই, প্রায় কমপ্লিট হয়েও গেছে, এখানে ট্রায়াল রান হয়তো শুরু হয়েও যাবে শীঘ্রই। এই লাইনের ওপর দিয়ে কিন্তু আমরা সরাসরি পৌঁছে যাব দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত। এই লাইনটা দেখানোর জন্যই কিন্তু আমি তোমাদের এই জায়গাটা দেখালাম যে এখান থেকে যাওয়া যায়। আমরা আবার হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি, এবং হাইওয়ের চারপাশ দিয়ে প্রচুর ধান চাষ, সর্ষের চাষ এবং গম চাষ। ধানগুলো কাটা হয়ে গেছে এবং সর্ষে প্রচুর চাষ হচ্ছিল। আমাদের এই পুরো ট্যুরটায় হয়তো একটু আমাদের সামান্য আমরা হতাশ হয়েছিলাম, সেটার জন্য কি আমরা এখানে বরফ পাইনি, কিন্তু পুরো জায়গায় এতটাই সুন্দর ছিল সবুজে ভরা যে সেটাও কিন্তু একটা আলাদা অনুভূতি। এবং দেখো আমরা যেতে যেতে হঠাৎ করে একটা ছোট টানেলে ঢুকে পড়েছিলাম। এরকম প্রচুর ছোট ছোট টানেল এই জায়গায় ছিল, এবং আমরা প্রত্যেকটা টানেলই এরকম করে ক্রস করছিলাম। এবং আরও অনেক টানেল তৈরি হয়েছিল যেগুলো এই শ্রীনগর যাওয়ার রাস্তাটাকে শর্ট করছিল, পাহাড় থেকে যাতে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় শ্রীনগর, সেটা কিন্তু এই ছোট ছোট টানেলগুলোর মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছিল।
আমরা আস্তে আস্তে শ্রীনগরের কাছাকাছি চলে আসছি, সেটা বুঝতে পারছিলাম চারপাশে উইলো কাঠের বাগান দেখে। কারণ আমরা জানি যে শ্রীনগরের খুব কাছেই রয়েছে উইলো কাঠের ফ্যাক্টরি, অনন্তনাগের পরেই, এবং কেশর চাষ হয়। এই দেখো মাঠ, এই মাঠে কিন্তু ধান কেটে নেওয়া হয়েছে। তাহলে কতটা বিস্তৃত ভ্যালি তোমরা দেখে বুঝতেই পারছো। ধান কেটে নেওয়া হয়েছে এবং ধান শুকাতেও দেওয়া হয়েছে, এবং গমও চাষ হয় এখানে, সেগুলোও কিন্তু এখানে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এরকমভাবে কেটে নেওয়া হয়েছে এবং চাষ করা হচ্ছে। এবং এরপর এখানে হয়তো সর্ষে বা অন্য কোনো শীতকালীন ফসল কিছু লাগানো হবে। আমরা এই জমি দেখতে দেখতে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম। আমরা এবার যে রাস্তাটায় চলছিলাম, আমাদের ড্রাইভার সাহেব বলছিলেন এই রাস্তাটা ভীষণই ধসপ্রবণ এলাকা এবং বর্ষার সময় এইখান থেকে কিন্তু ধস নেমে যায়। এটা রামবান থেকে সাঙ্গালদানের মাঝামাঝি একটা এরিয়া, এবং এখানে একটু সামান্য গাড়ি একটু স্টপ হওয়ার পর আমার হঠাৎ মনে হলো যে যদি আবার জ্যাম শুরু হয়। এইখানে দেখো পাশ দিয়ে ব্রিজ তৈরি হচ্ছে, এইখান থেকে ট্রেন লাইন চালু হওয়ার জন্য কিন্তু এখান থেকে ব্রিজ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং রাস্তাটা দেখেই বুঝতে পারছো যে এখানে একটু ধস মতো এলাকা আছে। এই যে জায়গাটা আমরা হাইওয়ের ওপর দিয়ে গেছি, এই রাস্তাটা দেখে বুঝতে পারছো এই যে জায়গাটা করা হয়েছে, এটা করা হয়েছে এয়ারক্রাফট নামানোর জন্য। এয়ারক্রাফট যেহেতু কাশ্মীর বর্ডার এরিয়া এবং একটি সেন্সিটিভ এরিয়া, সেই জন্য খুব সহজেই কোনো প্রবলেম হলে এখানে যে এয়ারক্রাফট নামানো যেতে পারে, সেইভাবেই কিন্তু ন্যাশনাল হাইওয়ের এই এলাকাটাকে তৈরি করা হয়েছে এয়ারক্রাফট নামানোর জন্য। পুরো জায়গাটাই কিন্তু এরকম, আমরা হাইওয়েতে এরকম এর আগে দেখিনি, সেই জন্য এই জায়গাটার ভিডিওটাও তুলেছিলাম। এখানে দেখো কাজ হচ্ছে, এবং আস্তে আস্তে যত এগিয়ে যাচ্ছিলাম ততই পৌঁছে যাচ্ছিলাম আস্তে আস্তে বানিহালের দিকে। আমাদের নেক্সট যে বড় টানেলটা সেটা হচ্ছে বানিহালেই রয়েছে, এবং চারপাশে কি বিপুল পরিমাণে চাষ হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা বিস্তৃত ভ্যালি। পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঝিলাম নদী। আমি বলছিলাম যে ঝিলাম নদীকে প্রায়ই দেখা যাচ্ছে, মাঝে মাঝেই বিভিন্ন রাস্তার পাশ দিয়ে কিন্তু ঝিলাম নদীকে যাওয়া দেখা যাচ্ছে। এবং এই যে রাস্তাটা, এটা যে কতটা ধসপ্রবণ সেই জায়গাটাও কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। এইখানে রাস্তাটা একটু খারাপ ছিল, তার কারণও কিন্তু ওই একটাই। এবং এর পাশের যে পাহাড়টা ছিল সেটাতে গার্ডওয়াল দেওয়া হচ্ছিল, যাতে কোনোভাবেই ধসটা না নেমে আসতে পারে, এবং বাধাই করার জন্য এইভাবেই কিন্তু করা হচ্ছে। এবং এই যে হচ্ছে মেষ শাবকদের দল, যারা এখানে রাস্তা ক্রস করছিল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই অনন্তনাগে। অনন্তনাগ একটা বড় স্টপেজ, এবং তোমরা জানো যে যারা কাশ্মীরের শ্রীনগরে যাবে না, ডাইরেক্ট পেহেলগামে যাবে জম্মু থেকে, তারা এই অনন্তনাগ থেকে আলাদা রাস্তা ধরে কিন্তু পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। যাই হোক, আমরা অনন্তনাগ ছাড়িয়ে চলে এলাম অনন্তনাগের পরের স্টপেজের দিকে, এবং এখান থেকে উইলোর যে বন সেটা কিন্তু আস্তে আস্তে ভারী হচ্ছিল। অনেক বেশি উইলো কাঠ এবং ফার ওক এগুলো কিন্তু দেখা যাচ্ছিল। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের এই যাত্রাপথের লাস্ট টানেল, বানিহাল টানেল। যেহেতু মাঝখানের রাস্তায় আমরা জ্যাম পাইনি এবং বানিহাল ক্রস করলে কোনো জ্যাম পাওয়ার চান্সও নেই, সেই জন্য আমাদের খুব স্মুথ গতিতে আমরা কিন্তু শ্রীনগর পৌঁছে গেছিলাম 6 ঘন্টা সময়ের মধ্যে। এই হচ্ছে তোমার
বানিহাল টানেল। এই বানিহাল টানেলের ভেতর দিয়ে এবার আমরা যাচ্ছি, এটাই লাস্ট টানেল। এবং বানিহাল টানেলের বর্তমান নাম হচ্ছে জহর টানেল। এটার ডিস্টেন্স হচ্ছে 7.25 কিলোমিটার। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট টানেল জম্মু কাশ্মীর, আপাতত ইউনিয়ন টেরিটরিতে। আমরা বানিহাল টানেল ক্রস করে পৌঁছে গেছিলাম পামপোড়া। এই পামপোড়া বিখ্যাত হচ্ছে তার কেশর চাষের জন্য, তোমরা ভালোই জানো। এই পামপোড়ায় প্রচুর কেশর চাষের যে জায়গা, সেগুলো আমরা দেখতে পেয়েছিলাম। যদিও তখন কেশর সমস্ত হারভেস্ট করে নেওয়া হয়েছে, কেশর ছিল না, কিন্তু গাছ ছিল কিন্তু প্রচুর। এইখান থেকে আমরা আস্তে আস্তে পামপোড়ার পরেই আমরা ঢুকে পড়েছিলাম বদগামে, এবং তারপরেই হচ্ছে শ্রীনগর। এইখানে দেখো প্রচুর উইলো কাঠের ব্যাটের যে কারখানা, সেই কারখানা এখানে রয়েছে। এবং পরেই ছিল হচ্ছে ড্রাই ফ্রুটসের কারখানা। ড্রাই ফ্রুটসের প্রচুর বড় কারখানা এবং কেশরের প্রচুর এখানে জায়গা আছে। তোমরা আসলে এখান থেকে কিনতে পারো, কিন্তু এখানে কিন্তু কোনো রকম দাম কম বা ফ্যাক্টরি বলে সেরকম কিন্তু পাওয়া যাবে না। এবং এরা এখানে খুচরো জিনিস বিক্রি করে না, কিনলে এখান থেকে বেশি জিনিসটাই কিন্তু কিনতে হবে। আর তোমরা, আমি যেখান থেকে গাড়ি নিয়েছি সেখান থেকে যদি গাড়ি নিতে চাও, তাহলে গুগলে গিয়ে মা ক্যাবস যদি সার্চ করো অবশ্যই পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু গাড়ি নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে পামপোড়া, দেখতেই পাচ্ছ জায়গার নাম। এবং আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছিলাম শ্রীনগরে। আমাদের আর মোটামুটি 1 ঘন্টার মতো জার্নি বাকি ছিল, এরপরেই আমরা ঢুকে যাব শ্রীনগরে। আমরা ঢুকে পড়েছিলাম বদগামে। এই যে ঝিলাম, এখানে খুব স্পষ্টভাবে ঝিলাম নদীকে কিন্তু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং এরপরেই আমরা ঢুকে পড়ব শ্রীনগরের ডাল লেকের কাছে। এই হচ্ছে আমাদের বিখ্যাত ডাল লেক, এবং ডাল লেকের 2 নম্বর গেটেই ছিল আমাদের হোটেল। সেই জন্য এই হোটেলে আমরা, এই 2 নম্বর গেটের পাশ দিয়ে আমরা হোটেলেও ইন করে যাব। আমাদের শ্রীনগরে আমরা ছিলাম 4 দিন, তার মধ্যে প্রথম 2 দিন একটা হোটেলে ছিলাম, শেষ 2 দিন আরেকটা হোটেলে ছিলাম। প্রথম 2 দিনে আমরা আজকে শ্রীনগরে ঢুকে আমাদের যা প্ল্যান ছিল, আমরা শিকারা রাইড করব এবং লাল চকটা একটু ঘুরে দেখব, এবং কালকে যাব দুধপাত্রি। সেখান থেকে পরশুদিন আমাদের সোনমার্গ চলে যাওয়ার কথা, সেই ভিডিও আস্তে আস্তে আসবে। যাই হোক, আমরা আমাদের প্রথম দিনের শ্রীনগরের যে 2 দিনের জন্য যে হোটেল বুক করেছিলাম, সেটা হচ্ছে জেইজ বাজাজ, শ্রীনগরের 2 নম্বর গেটের কাছে অবস্থিত। প্রায় ডাল লেক থেকে ঢিলছোড়া দূরত্বে, হেঁটে 2 থেকে 3 মিনিট মতো সময় লাগে ডাল লেকে আসতে। তোমরা যদি হোটেল ওয়েলসনকে সার্চ করো, ঠিক ওয়েলসনের পাশেই অবস্থিত জেইজ বাজাজ। খুব সুন্দর ছিমছাম হোটেল। যাদের বাজেট একটু কম, তারা এই হোটেলকে অবশ্যই কিন্তু চুজ করতে পারো। এই হোটেলে পার ডে 2,500 থেকে 3,000 টাকার মধ্যেই বিভিন্ন ধরনের রুম রয়েছে। এদের কটেজও রয়েছে, সিঙ্গেল এবং ডবল রুমও রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আমরা একটা ডবল রুম ভাড়া নিয়েছিলাম, আমাদের যেটা ভাড়া পড়েছিল 2,500 টাকা। এই একটা সুন্দর বাগান রয়েছে এদের হোটেলের ভেতরে, এবং এখান থেকে এই পাশে রয়েছে কটেজ। সুন্দর সাজানো গোছানো ছোট হোটেল, এবং যিনি ওনার ছিলেন তার ব্যবহার অত্যাধিক ভালো, এবং তিনি আমাদের যথেষ্ট গাইড করেছিলেন শিকারা রাইড সহ দুধপাত্রি বিভিন্ন ক্ষেত্রে। তোমরা চাইলে কিন্তু যাদের বাজেট কম, তারা পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে এই জেইজ বাজাজকে কিন্তু বুক করতেই পারো। খুব সুন্দর এবং ভালো হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল
জেইজ বাজাজ। আমরা দুপুর 1:45 নাগাদ পৌঁছে যাই শ্রীনগর, এবং সেখানে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে হোটেলেই খাবার অর্ডার দিয়ে দিই, এবং ভাত, ডাল, চিকেন এই দিয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে 5টার সময় বেরিয়ে পড়ি ডাল লেকের উদ্দেশ্যে, ডাল লেক রাইডের জন্য। আমাদের যিনি হোটেলের ওনার ছিলেন উনি বলেছিলেন যে সামনের 2 নম্বর গেটের থেকে আপনি যদি 14-15 নম্বর গেটে যান তাহলে এই যে রেঞ্জ, কাশ্মীরের যে জেব্রোয়ান পাহাড়ি রেঞ্জ, এইখানে কিন্তু সুন্দর একটা ভিউ পাবেন। আমরা তাই ওই 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে টোটো ধরে পৌঁছে গেছিলাম 16 নম্বর গেটের কাছে এবং শিকারা রাইডের জন্য। এই শিকারা রাইডে কয়েকটা স্টেজ আছে। তুমি যদি 4টে জায়গা ওরা বলে ঘুরে দেখাবে, সেই জায়গাগুলো যদি ঘুরে দেখো নাগিন লেক এবং বিভিন্ন জায়গায়, তাহলে ওরা 1000 টাকা থেকে 1200 টাকা মতো চার্জ করে। ওরা 1800 টাকা চায়, তোমরা দরদাম করে 1000 থেকে 1200 টাকায় আসবে। আমরা শুধুমাত্র 1 ঘন্টার জন্য ডাল লেকটা ঘুরে দেখব এটাই ছিল কারণ তখন সন্ধে প্রায় 5টা বেজে গেছিলো। ভেতরে বেশি ঢুকলে অন্ধকার নেমে আসবে, সেই জন্য আমরা চেষ্টা করেছিলাম যে 1 ঘন্টায় যতটা যাওয়া যায় ততটাই যাব। যদিও শ্রীনগরে মানে কাশ্মীরে সন্ধে অনেকটা দেরিতে নামে, প্রায় আমাদের থেকে 1 ঘন্টা পরে। আমরা কাশ্মীরে যেদিন পৌঁছাই মানে 5টার সময় কিন্তু ওখানে প্রচুর আলো ছিল, সন্ধে নামতে নামতে প্রায় 7টা বেজে গেছিলো। আমরা 1 ঘন্টার জন্য শিকারা বুকিং করি 600 টাকা দিয়ে এবং শিকারা রাইডে বেরিয়ে পড়ি। আমাদের এই পাহাড় থেকে এই পাশটাকে এবং হাউস বোটগুলোকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে আমাদের 1 ঘন্টা রাইড করিয়ে নামিয়ে দেয়, এবং পথে প্রচুর তোমাকে ছোট ছোট শিকারা আসবে বিক্রি করতে বিভিন্ন জিনিস, প্রচুর দাম, অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবে। আমরা কাওয়া টি এখান থেকে খেয়েছিলাম প্রচুর দাম দিয়ে। এই দেখো এখানে পাহাড়ে সানসেট হচ্ছে এখন, এই সুন্দর দৃশ্যটা দেখব বলেই আমরা কিন্তু ওই টাইমটাকে বেছে নিয়েছিলাম। তোমরাও চেষ্টা করবে মর্নিং বা ইভিনিংয়ের একটু আগে এই ডাল লেকে ভ্রমণ করতে, মানে সানসেটটা যেন ডাল লেক থেকে দেখতে পাও। এরপর আমরা শিকারা রাইড করে ওখান থেকে অটো নিয়ে চলে গেছিলাম লালচকে। 100 টাকা ভাড়া নিয়েছিল আমাদের লালচক আসার জন্য 3 জনের। এই লালচকে এসেছিলাম, এখানে প্রচুর দোকান এবং নাকি কম দামে পাওয়া যায়, সেটা কেমন সেটা এক্সপ্লোর করার জন্যই আমরা লালচকে প্রবেশ করি। লালচকের ভেতরে হোলসেল মার্কেট রয়েছে, সেখানে কিন্তু দাম কমই ছিল জিনিসপত্রের দাম, তবে বার্গেনিং করতে হবে। কিন্তু যেগুলো বড় যে দোকানগুলো ছিল সেগুলোতে কিন্তু বার্গেনিং করা যাচ্ছিল না। হয়তো 2-3টে বেশি জিনিস কিনলে ওরা কিছু কম দাম রাখছিল, তবে সব কটা দোকানে কিছু পার্সেন্টেজ দামের ওপর 20%, 10% এরকম ছাড় ছিল। সব ব্র্যান্ডেড জিনিসই ছিল। আমরা এই মার্কেট এক্সপ্লোর করার জন্য চলে এসেছিলাম লালচকে। লালচকের মেন যেটা আকর্ষণ ছিল, লালচকের মাঝখানে ছিল ঘণ্টাঘর। এই ঘণ্টাঘরটা লাইটিং যেটা ছিল সেটা খুব সুন্দর ছিল, দেখতে ভালোই লাগছিল ঘণ্টাঘরের চারপাশটা। এই ঘণ্টাঘরের পাশে নতুন একটা মন্দির তৈরি হয়েছে, লক্ষ্মীনারায়ণ মন্দির, এবং এটা হচ্ছে তার রথ। এই মন্দিরে কিন্তু সন্ধেবেলা করে সন্ধ্যা আরতি হয়, যেটা আমরা দেখেওছিলাম এবং দেখতে খুবই সুন্দর লাগছিল। পুরো লালচকটা জনসমাগম এতই ছিল যে পুরো গমগম করছিল, দেখে মনেই হচ্ছিল না একসময় এই কাশ্মীরের লালচক কতটা অশান্ত ছিল। খুব ভালো লাগছিল এই লালচকে এসে, এবং লালচকে এই ঘণ্টাঘরের সামনে যে রাস্তাটা পুরোটাই টাইলস দিয়ে বাঁধানো ছিল, এবং এখানে প্রচুর বসার জায়গা ছিল যেখানে বসে কিন্তু ভালো সুন্দরভাবে এনজয় করা যায়। তবে পুরো শ্রীনগরে ঢোকার পর বা লালচক যেখানেই তুমি থাকো না কেন দেখতে পাবে প্রচুর কিন্তু টাইট সিকিউরিটির ব্যবস্থা ছিল। এই হচ্ছে মন্দিরটা, মন্দিরের মূর্তি। মন্দিরের ভেতরে আমি প্রবেশ করার তখন টাইম ছিল না বলে প্রবেশ করিনি। এই পাশের যে মার্কেট সেখানে প্রচুর সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছিল, পশমিনা কাজের ওপর শাল, সোয়েটার এবং বিভিন্ন স্যুট, সালোয়ার স্যুট সবই পাওয়া যাচ্ছিল। মোটামুটি ঠান্ডা ছিল, প্রায় 10 ডিগ্রি 11 ডিগ্রির মতো আমরা কিন্তু শ্রীনগরে ঠান্ডা পেয়েছিলাম। এই ছিল আমার আজকের গল্প, যেখানে আমি তোমাদের লালচক, ডাল লেক এবং আসার বর্ণনা দিলাম। আমি নেক্সট ডে নিয়ে আসবো আমার দুধপাত্রি যাওয়ার গল্প। ততক্ষণের জন্য টাটা।
প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই আমার পাশে থেকে আমাকে আরও উৎসাহ দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। টাটা।